এই পেরেন্টিং শব্দটা এখন সবার কাছে খুব মানে কি বলবো একটা অ্যাট্রাক্টিভ বিষয় পেরেন্টিং, কিন্তু আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ফানি ল্যাঙ্গুয়েজ। পেরেন্টিং কথাটা ইটসেলফ দেখুন কম বেশি আমরা প্রত্যেকে কিছু না কিছু চেষ্টা করি, বাট এখনো পর্যন্ত আমরা কেউই জানি না সবচেয়ে বেস্ট ওয়েটা কি পেরেন্টিং। আর এক্ষেত্রে কারো যদি 10টা বাচ্চাকেও মানুষ করার অভিজ্ঞতা থাকে, জিজ্ঞাসা করে দেখবেন হয়তো 11th বাচ্চাটা মানুষ করার ক্ষেত্রে তার প্রবলেম আসে। দ্যাট মিনস সেই হিসেবটা এর ক্ষেত্রে মেনে না। তো শিশুরা নিজেদের নিয়মেই কিছু গুণ নিয়ে আসে পৃথিবীতে, তারা কিন্তু কোনো ব্যাগেজ নিয়ে আসে না। ধীরে ধীরে আমরা তাদেরকে ব্যাগেজে ভর্তি করে দিই। সেটা কীরকম? ফ্যামিলি থেকে, প্যারেন্টস থেকে, এনভায়রনমেন্ট থেকে, আর সবচেয়ে বড় যেটা এখন আমাদের অবদান মোবাইল এবং টিভি থেকে। ম্যাক্সিমামটা তারা এখান থেকেই পেয়ে যায় এবং এটা নেওয়ার ফলে তাদের ব্যাগেজটা আরো ভারী হতে থাকে। একটা চাইল্ডকে আমরা সর্বদাই না এই সম্বন্ধটা, তুমি টিভি দেখবে না, তুমি মোবাইল ঘাঁটবে না, তুমি দুষ্টুমি করবে না, এটা খাবে না, এই না 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 শব্দটা আমরা সারাদিনে একটা বাচ্চাকে কতবার বলি। আমাদের ব্রেনের কিছু ধরন আছে। মাইন্ড ব্রেন সবসময় কিভাবে নেয়, ব্রেন পিকচার ফর্মে নিতে ভালোবাসে। কোনো কিছু যদি আমরা ব্রেনে মানে আমরা একটা পিকচার দেখাই, আমাদের ব্রেন সেটা তাড়াতাড়ি নেয়। ব্রেন কিরকম নেয়? বড় বড় জিনিস নিতে ভালোবাসে। আর কিরকম নেয়? মুভিং কোনো ক্যারেক্টার থাকলে তাড়াতাড়ি নেয়। আর কিরকম ধরনের নেয়? কালারফুল জিনিস হলে নেয়। ছোটবেলায় আমরা বাচ্চাদের অ শিখিয়েছি, এবিসিডি শিখিয়েছি, কিভাবে? এরপর অ্যাপল শিখিয়েছি, অয়ে অজগর আসতে দেবে, ওই অজগরটা দেখে ও শিখে গেছে, অ্যাপেলের ছবিটা দেখে এ শিখে গেছে। কেন? সেটা ছিল কালারফুল এবং কালার ইউজ করছে সেখানে। ছোটদের বইয়ে কালার থাকে, পিকচার থাকে। এখন তো অ্যানিমেশনের যুগ এবং মুভি, রেকর্ডিং, ভিডিও সবের মাধ্যমে রাইম শেখায় আমরা, তাড়াতাড়ি নেয় বাচ্চারা। আর কি জিনিস নেয়? ইউনিক জিনিস নেয়। মাইন্ডের ক্যাপাসিটি এরকম ব্রেন নেয় ইউনিক কোনো জিনিস, মানে অ্যাবনর্মাল। ধরুন রাস্তা দিয়ে আসার সময় আপনি তো অনেক জিনিস দেখেছেন, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি কি কি দেখেছেন বলতে পারবেন? মনে করে বলতে পারবেন। কিন্তু আপনি আসার সময় যদি এরকম জিনিস একটা দেখে থাকেন বা বলতে পারলেন কিছুক্ষণ বাদে ভুলে যাবেন, একদিন দুদিন বাদে। কিন্তু এরকম যদি হতো আপনি আসার সময় একটা মানুষ দেখেছেন একটা পেছনে একটা বিশাল বড় ল্যাব ছিল, আপনি জীবনেও সেটা ভুলবেন? ঠিক বলে দেবেন 17 তারিখ রবিবার দুপুরবেলায় অমুক জায়গায় যাওয়ার সময় আমি এরকম একটা মানুষ দেখেছি, ওই একটা মেমোরিতে থাকবে। তো আমাদের স্টাডি প্যাটার্নটা ছোটবেলা থেকে এরকমই থাকে। একটা ইউনিক জিনিস দিয়ে বোঝানো হয়, একটা নর্মাল জিনিস বোঝানো হয়, একটা পিকচার থাকে, একটা কালার থাকে যেটা মাইন্ড নেয়, আর কি হয়? মুভিং থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বই থেকে সেগুলো উড়ে যায়, লেখাগুলো ছোট ছোট হয়ে যায়, কোনো ছবি থাকে না, কোনো কালার থাকে না, অটোমেটিক পড়তে ভালো লাগে না। আর কতক্ষণ ভালো লাগে বলুন তো সেটা পড়তে? ওই ছোট ছোট খুদে খুদে লেখা না, সেটার মাইন্ডে তো প্যাটার্ন নেই। একটা 3 ঘন্টার মুভি দেখে একটা বাচ্চা আপনাকে 8 ঘন্টায় গল্প করে বলে দেবে। আপনি 3 ঘন্টা পড়তে বলুন, তারপর কিছু বলতে বলুন, বলবে মনে পড়ছে না, সব বলতে পারবে। এটা আমাদের মাইন্ডের প্যাটার্ন। তো এই না শব্দটা আমরা যখন বলছি টিভি দেখবে না, বাচ্চার মাইন্ডে কি যাচ্ছে? টিভি পিকচার করে যাচ্ছে, টিভিটার পিকচার আসছে, কারণ ওটা একটা মেটেরিয়াল, ওটা পিকচার আছে। না শব্দের অ্যাকচুয়াল কোনো পিকচার নেই তো, তাহলে ও না শোনার আগে টিভিটা শুনে নিচ্ছ, টিভিটাই দেখবে। আপনি বললেন টিভি দেখো না, ও টিভিটাই দেখবে। আমরা কি বলছি? যত ওকে না করি ও সেটাই দেখবে। তো তার কারণটা আমাদের জানতে হবে। তাহলে কি করবে সেটা বলে, কি করবে না কেন? টিভি দেখবে না, কি করবে সেটা বলো। তুমি বলটা নিয়ে খেলো, তুমি বইটা নিয়ে পড়ো, সেটা আমরা বলবো না। তুমি ভালো বিহেভ করো, আমরা সবসময় নাটা বলি, আমাদের মেসেজটা ভুল যায়। তারা নিচ্ছে বুঝেই হবে, আর আমরা তাদের কি হয়ে যাচ্ছি যে আমি যা কিছু বলছি আমার ছেলেকে যেটা বলছি তার উল্টো করছি, কোনো কথাই শোনে না। শুনবে কি করে? মাইন্ডের তো একটা প্যাটার্ন আছে, সে সেইভাবে নিচ্ছে। তাই আমরা যদি আমাদের প্যাটার্নটা চেঞ্জ করি, একটু বলার ওয়েটা ঠিক করি, নাটা না বলে কি করতে হবে যদি বলি, এটা তাদের পক্ষে অনেকটা উপকার হবে। এটা আমি বললাম ছোটো বাচ্চাদের যত শুরু করবেন এইভাবেই করবেন। এবার বলি লার্নার কিন্তু 3 টাইপ অফ লার্নার আছে। আমরা প্রত্যেকে অডিও, ভিজুয়াল এবং কাইনেস্থেটিক এই 3টে দিয়েই তৈরি। অডিও মিন্স অডিটরি বাচ্চা যারা হয়
শুনে শুনে কিছু কথা, যারা সবকিছু শুনে শুনে ছোটবেলায় রাইমস বললে শুনে শুনে মুখস্থ করলো, তো অডিটরিতে ফাংশন হচ্ছে তারা সবকিছু কান দিয়ে শুনে সেটা সেন্সেশনটা হবে। আর ভিজুয়ালরা চোখ দিয়ে দেখে সবকিছু। কোনো কিছু বোঝানো হলো, বলা হলো, যে ভিজুয়াল সে কিন্তু যখন লেখাটা একবার দেখিয়ে দিলাম সে কিন্তু সেটা নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? সে ভিজুয়াল একবার দেখে নিল মানে তার তৈরি হলো। আর কাইনেস্থেটিকটা হচ্ছে খুব স্লো লার্নার, ধীরে ধীরে, মানে কাইনেস্থেসিয়া মানে স্কিন, এটা দিয়ে তারা ফিল করে, এটা দিয়ে যখন তারা ফিল করে সেন্সেশনটা তখন নেয়। এই কাইনেস্থেটিক লার্নার মানে ওর কাছে আপনি বললেন, দেখালেন, হলো, কিন্তু ফিল করলো না। যতক্ষণ ফিল না করলো ওর ভেতরে মজ্জাগত হলো না। আর আমাদের সমাজে সবচেয়ে বেশি ডিপ্রাইভড এই কাইনেস্থেটিক বাচ্চা। স্কুলের টিচার হয়তো ভিজুয়াল, বোর্ডে একটা কিছু পড়াচ্ছে, 50 স্টুডেন্ট, টিচার ভিজুয়াল বোর্ডে লিখে দিলেন, 20 স্টুডেন্ট ভিজুয়াল আছে, 25 স্টুডেন্ট অডিটরি আছে। যারা ভিজুয়াল ছিল তারা দেখে নিল, বুঝে গেল, যারা অডিটরি ছিল তারাও শুনে নিল, মোটামুটি বুঝে গেল, যারা কাইনেস্থেটিক ছিল মাথার উপর দিয়ে চলে গেল, না দেখে কিছু ঢুকলো মাথায়, না শুনে কিছু। টিচার রোজই বলে, পেরেন্ট কল করলো, আপনার বাচ্চাকে একটু দেখুন ভালো করে। আমরা অনেকবার বলছি ওর মাথায় কিছু ঢুকছে না, দেখুন আর বাচ্চারা তো সবাই পাচ্ছে, আপনার বাচ্চাই পাচ্ছে না। বাবা মাও টিচারের সাথে সাথে হয়, ঠিকই বলেছেন ম্যাডাম, অনেক চেষ্টা করি, বাড়িতেও জানি তো অনেকবার বলি, ওরা সেই এরকম, আমার মনে হচ্ছে ও একটু বুঝতে পারে না সহজে, একটা ট্যাগ লাগিয়ে। কিন্তু সত্যি কি তাই? বাচ্চাটার প্যাটার্নটা বাবা মা জানে না, তার ও কাইনেস্থেটিক, ওকে ফিল করিয়ে যদি জিনিসটা করানো হয়, প্যাটার্নটা আমাদের জানা নেই, তাহলে ও কেন নেবে না? কাইনেস্থেটিক আর দ্য স্লো লার্নার, বাট দে আর দ্য বেস্ট লার্নার। তারা যদি একবার কিছু শিখে যায় কোনোদিনও আর ভুলবে না। একটা পিঁপড়ে কামড়ানোর ফিলিংসটা যদি তার মধ্যে ঢোকে, সে জীবনে আর ওই জিনিসটা ভুলবে না। আমাদের কামড়ায় কতবার আমরা ভুলে যাই যারা কাইনেস্থেটিক নয়, আবার সেখানে ভুলি, কিন্তু কাইনেস্থেটিকটা সেটা মজ্জাগত করে। তাই কাইনেস্থেটিক লার্নারে ডিপ্রাইভ হয় আমাদের টিচিং ডিসেবিলিটি। বাচ্চার কোনো প্রবলেম নেই, বাচ্চা ডিসেবিলিটি নয় এটা, তো আমাদের একটু জানতে হবে। আমাদের সিস্টেমটাই এরকম, আমাদের দেশে স্টাডি প্রসেসটাই এরকম। এক্ষেত্রে বাবা মারা যদি কিছুটা জানি, আমরা ওদের হেল্প করতে পারি, একটু গায়ে হাত বুলিয়ে, তাদের সেন্সেশনের দরকার, তাদের একটু ম্যাসাজ করা, একটু প্যাড করে, একটু আদর করে, একটু কাছে নিয়ে তাদেরকে বলতে হবে। একবারে সময় দুবার বলুন, তাদের প্যাটার্ন অন্য। সাপোজ আমি যদি তানভীর একটু হেল্প করবে না, একটু বলে দিন না, নলেজ স্পেলিং কে এভাবে লিখেছে। এই নলেজ স্পেলিংটা লেখা হয়েছে, এই নলেজ স্পেলিংটা লেখা হয়েছে যখন লিখলো, দেখুন যারা ভিজুয়াল আছে তারা কিন্তু নলেজ শিখে গেল, KNOW লিখেছি। অডিটরি বাচ্চা আছে ক্লাসে, ভিজুয়ালও আছে, কাইনেস্থেটিক আছে। এখন যদি অডিটরি বাচ্চাকে পরে জিজ্ঞাসা করা হয় নলেজ স্পেলিংটা কি, ও বলবে NOLEG কিংবা NOLEJ, এরকমই কিছু বলবে। ও অডিটরি, ও কিন্তু শুনেছে, লেখা দেখলে কি হবে, ওর ম্যাক্সিমামটা যে অডিটরি শুনে, ও কিন্তু দেখে যায় না ভেতরে, তো ও বলবে NOLEG, আর কাইনেস্থেটিক বলতেই পারবে। তো এক্ষেত্রে তাহলে আমার অডিটরি বাচ্চাটাকে শেখানোর কিছু প্রসেস নিশ্চয়ই থাকা উচিত। আমি যদি লেখার সময় বলি দেখো KNOWLEDG নলেজ, কেটাকে এবার আমি রেড কালার করি, মুছটা করে দিই একটু। ঠিক আছে, দেখুন যখনই লেখাটার মধ্যে দেখবে একটু দৃষ্টি আকর্ষণ করবে, একটু অ্যাবনর্মালিটি ওর মধ্যে আমি ক্রিয়েট করলাম, যে হঠাৎ নলেজের কেটা রেড কেন, কিছুটা আমার মাথায় থাকার ব্যাপারটা থাকা। যখন আমি অডিটরি বাচ্চাকে বোঝাবো, এই প্রসেসটা আমার তখন করা উচিত, বা আর একটু অন্য কিছু ওর মধ্যে করে যাতে ওর মাথা পর্যন্ত যায়, ও রাখতে পারে মেমরি। কিন্তু এই প্রসেসটা তো আমরা করি না, আমাদের জানাই নেই। এই অডিটরি ভিজুয়াল বাচ্চার প্রবলেম আবার কিরকম হয়, শুধু ছোটবেলায় না, বড় ক্ষেত্রে। অফিসের বস ধরুন আপনার ভিজুয়াল, আর এমপ্লয়ি হচ্ছে অডিটরি। বস মেল করে দিয়েছে কাল সকালে অমুক ফাইলটা অমুক জায়গায় টেবিলে পৌঁছে যায় না, কিন্তু এমপ্লয়ি তো অডিটরি, ও মেলটা দেখেছে, দেখেও বসে আছে। ঠিক একবার না বসের ঘরে দরজাটা খুলে বলবে, মেয়ে কামি স্যার, স্যার আমাকে কি কালকে সকালে ওখানে যেতে হবে? বস ভিজুয়াল, কেন আপনি মেল পাননি? আপনাকে মেল করে দিয়েছি। ও পেয়েছে মেল, ব্যাপার কানে যতক্ষণ শুনছে ও শান্তি হচ্ছে না, মানে শুনে কনফার্মেশন নিল। আর যদি উল্টোটাই হতো, বস হতো অডিটরি আর এমপ্লয়ি হতো ভিজুয়াল, বস বলে দিয়েছে, বলেছে লিখিত না দিলে আমি কাজ করবো না,
ও বলুক, বলতেই থাকে, দ্যাটস প্রবলেম ক্লাস, সেখানেও ঝামেলা লাগে। কারণ আমাদের এই অডিটরি রিসার্চ হওয়ার জন্য এই সেন্সেশন এটা আমরা বুঝছি না। বস বলেছে লিখিত তো দেয়নি, না লিখিত দিলে আমি কাজ করবো। তো সাপোজ আপনি যদি বস কথা বললেন, আমি বললাম ও কথাটা শুনলো না, এটাই প্রবলেম হয়। তো আমাদের বাচ্চাদেরও পড়ার এই প্যাটার্নগুলো আছে, তো এগুলো যদি আমরা একটু একটু জানি, তার সাথে সেইভাবে কোপ আপ করি, বাচ্চাদের নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমরা খুব জোকস করে প্যারেন্টিংকে আবার 4টি পার্টে ডিভাইড করি। একজন খুব বড় মানে সাইকোলজিস্ট আছেন, উনি এটা ডিফারেন্সিয়েট করেছেন, ওনার নাম হচ্ছে ডায়ানা ব্রমিন্ট। তো উনি প্যারেন্টিংটাকে 4 ভাগে ভাগ করেছেন। তো আমরা আমাদের মতো করে একটু বলি যে প্যারেন্টিংটাকে আমরা টাইগার প্যারেন্টিং, এলিফ্যান্ট প্যারেন্টিং, হেলিকপ্টার প্যারেন্টিং, আর একটা বলি ডলফিন প্যারেন্টিং, এইভাবে ডিভাইড করি। তো টাইগার প্যারেন্টিং ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু টাইগার প্যারেন্টিং করি, মানে একটা বাচ্চারা সবসময় টাইগারকে করে ঝাঁপিয়ে পড়ে, করতে হবে, তোমাকে বলেছি এটা করতে হবে, তুমি করবে, বাস, আর কোনো কথা নেই। ও করতে পারবে কিনা, ও পারলো কিনা আমার জানা প্রয়োজন নেই, আমি বলেছি তুমি করবে, দেখতে চাচ্ছি। এটা করার ফলে কি হয়, বাচ্চা অনেক কিছু ভিতরে সারপ্রাইজ হয়, থেকে যায়। এখন তো থেকে যায়, বুঝতে পারবেন টিনেজে, আমরা কি জানি সেটা কিন্তু ডিসকাশনে যাচ্ছি না। আচ্ছা, আর যখন আমরা এলিফ্যান্ট প্যারেন্টিং করি, এলিফ্যান্ট প্যারেন্টিংয়ে হচ্ছে একটু প্যাম্পার করি, আছে এলিফ্যান্ট যেরকম আর কি, তার বেবিকে সবসময় গাল করে নিয়ে ওটা একটু প্যাম্পার করি। আচ্ছা, সেক্ষেত্রে অসুবিধা হয়, প্যাম্পার করলে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে বাচ্চা, নিজের কাজটা নিজে করতে চাইবে না। আর হেলিকপ্টার প্যারেন্টিংয়ে তো সবসময় হেলিকপ্টারের কাজ উপর থেকে যেরকম সবসময় কিছু মানে কিছু ভুল করতেই দেবে না, তার আগে এটা এরকম হয়েছে, এটা এরকম করো, ওটা এরকম করো, এটাই নয়, এটা তুমি পারছো না, ওটা কি করছে না, সবসময় দিস ইজ হেলিকপ্টার প্যারেন্টিং। মানে সব সময় তাকে সব ব্যাপারে আমরা আমাদের ডাক্তার এটা তো প্রবলেম হয়, এতে বাচ্চা কনফিউশন স্টেট তৈরি হয়, বাচ্চা বুঝতে পারে না আমার কোনটা করা উচিত, ডিসিশনটা ঠিকঠাক নিতে পারে না, সেলফ এস্টিমের প্রবলেম হয়, কনফিডেন্স লেভেল ল্যাক করে। আর হচ্ছে ডলফিন প্যারেন্টিং, আমি বলবো এগুলোর মধ্যে ডলফিন প্যারেন্টিং ইজ দ্য বেস্ট প্যারেন্টিং, যেখানে দুজনেরই চলে, কিছুটা তোমার কিছুটা আমার, আমি যেটা বলছি সেটা কিছুটা শোনো, কিছুটা তোমার, এবং এটাই হওয়া উচিত। যে ওর তো একটা সে আছে, আমরা সবসময় কি বলি যে আমি বেশি জানি, আমার বাচ্চা, অ্যাকচুয়ালি তাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আদৌ কি আমরা আমাদের বাচ্চার থেকে বেশি জানি? আমরা কিন্তু আমাদের বাচ্চার সাথে একটু একটু করে গ্রো করি, লার্ন করি, আমরা ওদের থেকে একটা জায়গায় শুধু এগিয়ে আছি, কোথায় বলুন? শুধুমাত্র ওদের কিছুদিন আগে আমরা এসেছি, বাস এই জায়গাতেই আমরা আমাদের একটা ডিগ্রি বেশি, যে আমরা তোমাদের আগে পৃথিবীতে এসেছি, বা তোমাদের থেকে বেশি জানি এটা না। তো তোমার থেকে যখন বেশি জানি না, তাহলে তোমাকে আমি যেটা জানাবো সেটা কি করে বেশি হবে এক্সপেক্ট করবো, আমার বাচ্চা অনেক ভালো হবে, কি করে এক্সপেক্ট করবো? আমি তো নিজেই সেই লেভেলে যেতে পারছি, আমার বাচ্চা ওদের থেকে অনেক বেশি জানে, অনেক বেশি জানে, প্রতিটা বাচ্চা এমনি কিছু না কিছু নিয়ে আসে, তোমরা ডিনাই করো আমি বেশি জানি না, তুমি বেশি জানো। আপনি সবসময় আপনার এক্সপিরিয়েন্সের কথা ভাববেন, যে আমি এটা দেখেছি, আমি এটা, আরে আপনি দেখেছেন সেটা আরেকজনের ক্ষেত্রে নাও হতে পারে, আপনি জেনারেলাইজ করে যাচ্ছেন, ওটা ওখানে যাবে না, সর্দি কাশি হবে, বেশি জলে ভিজো না, বৃষ্টিতে ভিজো না, তোমার ঠান্ডা লেগে হাঁচি করবে, সর্দি কাশি হবে। আমরা হয়তো হয়েছিল সেই সিচুয়েশনে, ওর নাও হতে পারে, বাট আমরা জেনারেলাইজ করে সেটা ওর জায়গা ট্যাগ করে, এবং পরবর্তীকালে দেখা যায় সত্যি বাচ্চাটা বৃষ্টিতে ভিজলো আর সর্দি কাশি এলো। দিস ইজ অ্যাঙ্কারিং, আমরা করে দিই, এটা আমরা এনএলপি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামের মাধ্যমে এগুলো আমরা সরাই, বলা হয় যেটা অ্যাঙ্কারিং হচ্ছে। অ্যাঙ্কারিং এইভাবে করা হয় যে তুমি এটা বারবার যদি এটা বলেন, এটা নেয় না, আপনার যদি আপনি যা কিছু এখন বলেন, কোথা থেকে বলেন বলুন তো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলেন, মানে আপনার রয়েছে মাইন্ডে, সেটা থেকে তার এক্সপিরিয়েন্স টেনে রেফারেন্স টেনে আপনি কথাটা বলেন, সেটা বলছেন, তার সেটা আপনার এক্সপিরিয়েন্স, সেটা আপনি সবসময় মেলাচ্ছেন, তারা আরেকজনের হবে। কোনো এক সিচুয়েশনে ধুলো উড়েছে, সেই সময় ইমিউনিটি বডি কম ছিল, আপনি গেছেন, আপনার স্নিজিং হাঁচি হয়েছে, আপনি সেই সময় বললেন আমার ডাস্টে গিয়ে অ্যালার্জি হয়েছে, ফাইন, আপনার ডাস্টে গিয়ে অ্যালার্জি হয়েছে, সেই সময় হয়েছে, পরবর্তীকালে নাও হতে পারে, বা আপনি ডাস্টে গেলে অ্যালার্জি হয় করে আপনি অ্যালার্জিটাকে কিন্তু ওয়েলকাম করে নিয়েছেন আপনার লাইফে, এবং ডাস্টে গেলে আপনার অ্যালার্জি হবে, কেউ আটকাতে পারবে না। দিস ইজ মাইন্ড প্রবলেম, হিউম্যান মাইন্ডের এতটা পাওয়ার, সবচেয়ে দুনিয়াতে এখন সবচেয়ে যেটা সুপার কম্পিউটার ব্লু জিন বলা হয়, যেটা হিউম্যান মাইন্ড, মানে
ওর পাওয়ার হচ্ছে 0.02%, মানে হিউম্যান মাইন্ডের থেকে, মানে এই ক্ষমতা। মানে হিউম্যান মাইন্ডের কত ক্ষমতা বলুন, আমরা জানি না আমাদের পাওয়ার। এভরিথিং ইজ উইদিন ইন, সমস্ত পাওয়ার আমাদের ভেতরে, কিন্তু আমরা সেটাই করি। পৃথিবীতে সব কিছু, মানে সব কিছু আপনি গুগলে সার্চ করলে পাবেন। এখন আপনি আপনার মধ্যে কি আছে আপনার মাইন্ড, সেটাই আমাদের জানা উচিত, যে আমাদের মাইন্ডের পাওয়ার কতখানি। এটা যেদিন আমরা বুঝতে পেরে যাবো, আমরা এগুলো সব কিছুতে কভার করতে পারবো। এই মাইন্ডের প্রোগ্রামিংগুলো আমরা ভুলভাল করি। এই ভুল প্রোগ্রামিং হওয়ার জন্য জীবনে আমাদের অনেক রকম প্রবলেম আসে, সেটা বাচ্চার ক্ষেত্রেও করছি, নিজেদের ক্ষেত্রেও করছি, অপরের ক্ষেত্রেও করছি। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার, জানাটা খুব স্বল্প পরিসর থাকে, সেটা নিয়ে আরেকজনকে জানাতে যাই। মানে আমার জানাটা কতটা সঠিক আমি সেটাও জানি না, আমি আরেকজনকে সাজেশন দিয়ে দিই, অ্যাডভাইস দিয়ে দিই। হ্যাঁ, সেটা থেকে তার আরো ক্ষতি হয়। হ্যাঁ, ভিজতে দিও না, আমার ছেলে পরশুদিন ভিজেছিল তো আমি জানি এরকম হয়েছে। এটা না, আর আরেকটা প্রবলেম আমাদের বাচ্চাদের হচ্ছে, এখন সবার তো নিউক্লিয়ার ফ্যামিলি, সিঙ্গেল চাইল্ড, সব কিছু ওই একটা বাচ্চার উপরে। আমাদের বাবা মায়েরা এতটা করেনি, বা তার আগে তারা এতটা করেনি, ঠিক আছে? কিন্তু আমরা সবসময় ওই বাবার দুটো চোখ, মায়ের দুটো চোখ, তারপরে বাড়িতে আরো কেউ থাকলে তাদের সবই বাচ্চাটার উপর। এইভাবে খাবে না, এইভাবে চলবে না, এইভাবে বলবে না, এইভাবে বসবে না, এইভাবে করবে না। একটু আগে এখানে একটি বাচ্চা এসেছিল, চলে গেছে, বাচ্চাটা বারবার চলে যাচ্ছে, তো ওর মা খুব এম্বারাস ফিল করছে। এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, সবাই কি মনে করছে অকওয়ার্ড ফিল করছে। আরে ওর জন্য উনি এসেছেন এখানে, প্রোগ্রামটা ওর জন্য আজকে অ্যারেঞ্জ হচ্ছে, হিসাব মতো ওদের মতো বাচ্চাদের জন্য, ঠিক আছে? এম্বারাস ফিল করার কিছু নেই, ঠিক আছে? ওরকম বাচ্চা আমাদের সবার ঘরেই আছে, আমাদের হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? তো এটা করার কিছু নেই। হ্যাঁ, অনেকে পরে বলবে তোর বাবা বাচ্চাটাকে ঠিক করে সামলাবে, এত কিছু জানার পরে বলবে সামলাতে পারে না কেমন। আমরা এটাতে খুব মনে করি, আমাদের ইগো হার্ট করে, এইসব ব্যাপারগুলো আমাদের। আর এগুলো ট্যাগ লাগিয়ে দিই আমরা, বাচ্চার প্রবলেম, এটা ওটা সেটা। একটু এগুলো তো আমাদেরকে একটু তো এগুলো আমাদের তো নিতে হবে। আমার বিজনেস লেভেল কম বলে আমি বলতে পারি না বাচ্চার প্রবলেম, আমার বিজনেস লেভেল কম, আমি ওর সাথে ওই লেভেলে নেমে খেলতে পারছি না। ছোটবেলায় যখন বাচ্চাটা ক্রল করে, আপনি তার সাথে ক্রল করেন না, আমাকে দেন তো, পিঠে ঘোড়া চাপিয়ে ঘোরে। এবার একটু বড় হওয়ার সঙ্গে বাচ্চার ইচ্ছা হলো আমি আর ঘোড়া চাপিয়ে ঘুরবো না, আমি দোলনায় দুলবো, তাহলে আপনিও দোলনায় দুলুন ওর সাথে, তবে তো ডিফারেন্সই হবে। আপনি তখন ইচ্ছা করছেন, তখন আপনার ইচ্ছা হচ্ছে না আমি ক্রলই করবো, আপনার বাচ্চা করবে করে, ও 15 হয়ে গেছে, ও টিনে চলে গেছে, ও তো ওটা করবে না, ওর তো ওটা ভালো লাগবে না। আপনার মনে না আমার বাচ্চা আমার হাত থেকে বেরিয়ে গেল, আর কোনো কথা শোনে না, এটা বলবে। ওর এখন একটা স্বতন্ত্র ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা এসে গেছে না। তারপরে একটা হরমোনাল চেঞ্জেস আসে এই সময় পিরিয়ডে, যেটা আমরা বলি যে এই ওর যে পয়জনাস অ্যাকশনটা সেটাও তো হয়। সেই সময় একটা ইন্টেলিজেন্সি হাইজ্যাক হয়ে যায়, ওয়ার্ল্ডটা তাদের কাছে একটা নতুনভাবে লাগে, সব কিছু তখন অন্যরকম লাগে, নিজের মাকেও একটু অন্য মনে হয়। মানে এই সময়টা একটা এমনই সময়, তো সেটা আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, ওদের কিছু ডিমান্ড থাকে সব কিছু, তখন বাচ্চাটা কি করে, বাচ্চাটা তখন এই ডিমান্ডটা ফুলফিল করার জন্য বাইরের দিকে যায়। সেটা বাইরের দিকে নেই, কারণ বাচ্চার একটা ইমোশনাল কাপ থাকে, প্রত্যেকটা শিশুর একটা ইমোশনাল কাপ থাকে। সেই কাপটা যদি ফুলফিল থাকে, তাহলে তার সেলফ এস্টিম হাই থাকে, তার কনফিডেন্স লেভেল হাই থাকে। সেই কাপটা কি দিয়ে ফুলফিল করতে হয়? সেই কাপটা লাভ, অ্যাফেকশন, সিকিউরিটি, এগুলো দিয়ে করতে হয়। যদি সেটা ফুলফিল না হয়, ইমোশনাল কাপটা খালি থাকে, তাহলে বাচ্চা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশন আসে ওর মধ্যে, অ্যাঙ্গার প্রবলেম আসে ওর মধ্যে, এগুলো বাচ্চার মধ্যে তৈরি হয়। তো তখন সেটা করার জন্য সে বাইরের দিকে চলে। সমুদ্রে আইসবার্গ দেখেছেন? হিমশৈল, সমুদ্রের যেটা ভাসে 10% ওপরে ভাসে দেখতে পান, বাকি 90% সমুদ্রের নিচে থাকে তলায়। যে 10% আপনি দেখতে পান, একটা বাচ্চা স্ক্রিনিং, চেঁচাচ্ছে, রাগ দেখাচ্ছে, মিথ্যা কথা বলছে, হাইড করছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখে আপনি ওয়ারিড হয়ে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন। এই 10%-এর ওপর দেখে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু ওই 10% দেখতে পাচ্ছেন না, 90% যেটা তলায় রয়েছে সেটা কি, সেইটার কারণটা আগে জানতে হবে। সেটা হচ্ছে দেখা গেছে তার অনেক না হওয়া, তার অনেক জায়গায় সে হার্ট হয়েছে, ইনসাল্ট হয়েছে, ক্রিটিসাইজ হয়েছে, তার ভেতরে সেগুলো রয়েছে, ডিপ্রেশনটা রয়েছে চাপা, যেটা তার ভেতরে এগুলো করাচ্ছে। আপনি তো ওখানে 10% দেখছেন, আর 90% তার নিচে রয়েছে, সেটা পুঁজি নেই আপনার কাছে। তো ঠিক আমাদের শিশুর লাইফটাও তো সেরকম থাকে, যদি আমরা সেই জায়গাটা বুঝতে পারি, সেই জায়গাটা তাকে দিতে পারি, আস্তে আস্তে সেটা অবলম্বন করে। এবং এইটা করার জন্য খুব ছোট বয়স থেকে আমি বলবো বাচ্চার সাথে একটা ফ্রেন্ড কানেকশন তৈরি করতে হয়। নট অনলি কারেকশন দিয়ে সবকিছু হয় না, আগে কানেকশন বিল্ড করুন, অটোমেটিক কানেকশন করতে পারবেন। আমরা সবসময় যদি টিচিং প্যারেন্ট হয়ে যায় তাহলে মুশকিল। আমাদের লার্নিং প্যারেন্ট হওয়া দরকার আছে, আমাদের নিজেদের শেখা উচিত, তাদের শেখানো উচিত। আমরা তো নিজেরাই জানি না, ওদের কি জানাবো বলুন তো? অনেক কিছু আমরা নিজেরাই জানি না, আমরা কি ওদের হাত ধরে অনেক কিছু শিখি না, গ্রো করি না? এখন অনেক অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, আপনি কিছু পারবেন, আপনাকে
কল রিসিভারে দেয়, ওদের একটুখানি দিন, একটুখানি ওদের কেননা ওদের চাহিদা বেশি, ডিমান্ড বেশি, ওরা একটা নেবে। এখানে খুব একটা সুন্দর কথা আমার মনে পড়েছে, আমার স্যার এটা বলতেন, আমার খুব মানে ভালো লেগেছিল, আমি এটা শেয়ার করি। স্যার বলতেন এটা একটা সাইন্টিফিক কারণ, যেরকম পৃথিবীতে যখন আসি আমাদের চুলগুলো কালো থাকে, আর আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে চুলগুলো সাদা হয়। তো সায়েন্স কি বলছে, কালো জিনিসকে কেন কালো দেখি না, সব কিছুকে অ্যাবজর্ব করে, কালো রং সব রঙকে অ্যাবজর্ব করে নেয়, তাই কালো দেখি তাকে। আর হোয়াইট কেন দেখি, সে সবকিছু রিফ্লেক্ট করে, ছেড়ে দেয়। তাই যখন আমরা জন্মাই একটা শিশু, সে কালো রঙের চুল থাকে, হেয়ার থাকে। তখন ধরুন তার সামনে আপনি যদি একটা বাচ্চার সামনে চকলেট ধরেন হাতে করে, যে বাবু নাও, আর আপনাকে যদি বলেন আপনি ইন্তস্তত করবেন কটা নেবো বা একটাই নিন, কি ভাবছে ও, বাচ্চাটা কি করবে, সবটা নেবে, সবটা দেয় করবে। ওর নেওয়ার সময় ওর চুল কালো, ইউনিভার্সের নিয়ম অনুযায়ী ওকে বলছে তুমি নাও, সব নাও, সব কিছু নাও, ভালোবাসা নাও, সব কিছু নাও, সব নাও নাও নাও। যখন আস্তে আস্তে হোয়াইট হচ্ছে না, আপনাকে সিগন্যাল দিচ্ছে এবার ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়া শুরু হয়ে গেছে, ছাড়ো, হোয়াইট ইন্ডিকেশন। এটা ন্যাচারাল নিয়ম, আমরা এখন কলম করে কালো করে দিচ্ছি, তাই কারণ আমাদের এখন নিয়ম ব্যাপার আছে, ছাড়তে আমরা পারছি না, ঠিক আছে, কিন্তু এটাই সিস্টেম। তো সেটাই বলছি, এটা ইউনিভার্সের ইন্ডিকেশন। তাই একটা বাচ্চার তো তখন নেওয়ারই সময়, ভালোটাও নেবে খারাপটাও নেবে, সব। যে বাচ্চা যত বেশি ইন্টেলিজেন্ট, আমরা ভাবছি যে এই মুখ খুব ইন্টেলিজেন্ট, দুর্দান্ত পড়াশোনা করে, কিন্তু এই ব্যাড কোম্পানিতে চলে যাচ্ছে, কেন? ওর ডিমান্ড ফুলফিল হচ্ছে না। ওই জন্য যে আমরা যদি বস পেমেন্ট করি, সবসময় বসই করি, আমরা যদি ওনারশিপ দাবি করি সবসময়, আমার বাচ্চা এটা, এক্ষেত্রে আমরা খালিল জিবরানের একটা খুব ভালো উক্তি জানি কি, ইয়োর চিলড্রেন ইজ নট ইয়োর, মানে আপনার শিশু শুধু আপনার না, দে নট কাম ফ্রম, দে কাম থ্রু, তারা আপনার মধ্য দিয়ে এসেছে, কিন্তু আপনার থেকে আসেনি। কিন্তু আমরা কি ভাবি, মানে এটা আমার চিলড্রেন বিলংস টু, মানে আমার ওনারশিপ, এটা আমারই, আমার বাচ্চা মানে আমারই, এরকম ব্যাপার। এটা কখনোই নয়, এটা হতেই পারে না। উনি আবারও বলেছেন একটা অতীতে যে আমি প্যারেন্ট হচ্ছি একটা বউ, একটা ধনু, চাইল্ডটা হচ্ছে একটা অ্যারো, যেটা সবসময় কি হবে, বউটা এরকম ব্যান্ড হবে আর এটা ফ্রন্টে যাবে, সামনে যাবে, এগিয়ে যাবে। আর্চার বসে আছে দেখাচ্ছে, উনি যা দেখেছেন সেটা করে যাবে, কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা প্রথমে ভাবি না, সবসময় আমার একটা ব্যাপার। এই ওনারশিপ থাকার জন্য আমরা বসই করে ফেলে বেশি, চাই আমাদের হাত থেকে সরে যায়, সে অ্যাটমসফিয়ারটা পায় না। তখনই ওর ভেতরে যে ডিপ্রেশন হয়, যে ফ্রাস্ট্রেশন হয়, যেগুলো থাকে, অ্যাঙ্গার থাকে, এগুলো থেকে রং রাস্তায় চলে যায়। রং রাস্তায় চলে গিয়েও কী করে, তখন এই রং রাস্তা থেকে রং কিছু ফ্রেন্ডশিপ করে, রং প্লেসে চলে যায়, আর কি করে রং ওয়েবসাইটে চলে যায়, যা খারাপ জিনিস দেখে, এগুলো ও ফুলফিল করার জন্য করে। অ্যাকচুয়ালি সেখান থেকে স্যাটিসফাইড হয় না, কারণ ওর এজটাই তো তখন সেরকম, ওর একই তো হরমোনের পয়জনাস চলছে, তার হাইজ্যাক করে রেখেছে ইন্টেলিজেন্সি লেভেল, হয় না। সেখানে একমাত্র বাবা মা যদি ফ্রেন্ড হয়, অবশ্যই কাকে পাবো, ফ্রেন্ড খুঁজবে, ফ্রেন্ডের কাছে নিয়ে সারা নেয়, যে ফ্রেন্ডের থেকেও বুদ্ধি নিচ্ছে, অ্যাডভাইস নিচ্ছে, সেই ফ্রেন্ডও দেখা গেল তো সেম প্রবলেমে আছে, তো সে আর তাকে কী করে ঠিকঠাক দেবে। এক্ষেত্রে যদি বাবা মা ফ্রেন্ড হতে পারে, তাহলে বাবা মা ঠিক গাইডটা করতে পারবে, আর প্রবলেম হওয়ার পড়লেও আসবেই, বাবা মা যদি ফ্রেন্ড হয় অবশ্যই আসবে সাজেশন। আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে, আমরাই মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে না, সেই জায়গাটা আমরাই বাড়ি তৈরি করে দেবো। হ্যাঁ, কারো কারো সিচুয়েশনে কখনো কখনো বলে মুশকে না, কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে দেখতে পারবো আমাদের নিজেদের বিকাশ করা উচিত। এর জন্য নিজের প্রেসেন্স লেভেল বাড়াতে হলে বাড়ান, নিজেকে মেডিটেশন করতে হলে করুন, নিজেকে আরো বইপত্র করে নিজেকে ঘষে মেজে চকচকে করতে হলে করুন, ওকে প্রেশার দিয়ে কিছু আপনি করবেন। দিতে জাস্ট একটা জিনিস, আমরা যেটা দেখি আমরা সেটা করি। একটা লিডার যেটা করে ফলোয়ার কিন্তু সেটাই করে, লিডার যেটা বলে সবসময় সেটা হয় না। হিউম্যান মাইন্ডের নেচার এটা, আমরা যেটা দেখি সেটাই। কারণ আমি একটা জিনিস বলি, আচ্ছা আমি বলবো, আমি যখন 1 2 3 4 5 বলবো, আপনারা একটু ক্ল্যাপ করবেন, ঠিক আছে? সবাই রেডি, হাতটা এরকম করুন। আমি যখন 1 2 3 4 5 বলবো, সবাই ক্ল্যাপ করবে, ঠিক আছে? 5 বলার সময় স্টার্ট। 1 2 3 4 5। কেন 4 এ ক্ল্যাপ করলেন? আমি তো 5 এ ক্ল্যাপ করতে বলেছিলাম, 4 এ কেন করলেন? কারণ আমি ক্ল্যাপ করে ফেলেছি 4 এ, তাই আপনারা 4 এ ক্ল্যাপ করে ফেলবেন। মানে আমি যেটা করলাম সেটাই আপনারা করলেন, কিন্তু আমি যেটা বললাম সেটা করলেন কি? কেন? তোমার মাইন্ডের নেচার এটা, আমার বাচ্চারাও তাই করে।
ঘুরে ফিরে দেখে দেখে। আমি যেটা বলি সেটা শুনবে, বাবু টিভি দেখো না বলে শুনবে। এমন আমাদের এখন অবস্থা হয়েছে, একই বাড়িতে বাবা বসে একবারে আইপিএল দেখছে, মা হয়তো সিরিয়াল দেখছে, ছেলে কার্টুন দেখছে, তিনটাতে ব্যস্ত। কোথায় সেই জায়গাটা কোথায়? এখন তো আমরা ওর মধ্যেই ডুবে গেছি। তো কিছু ওদেরকে শেখানোর আগে আমাদের নিজেদের শেখে, বাচ্চা নেই বলে আমার এটা সুবিধা হচ্ছে, হয়তো ওদেরকে ইয়ে করে বলতে হবে। তা আমাদের নিজেদের আগে সেই জায়গাটা। আমি মোবাইলে ঘাটতে ঘাটতে যদি বলি বাবু তুমি পড়ো, আমি আমার কাজ করছি, আমি তো বড় হয়ে গেছি, আমি এটা করতেই পারি, তুমি দেখছো তো আমার কাজ আছে। দিস ইজ রং প্রসেস, রং ওয়ে। এটা শেখানোর রাস্তা নয়, হতে পারে না, এটা হতে পারে না। এই জায়গাটা আমাদের রিয়েলাইজ করতে হবে। এগুলো যখন আমরা রিয়েলাইজ করতে পারবো না, অনেক প্রবলেম আমরা নিজে নিজেই সলিউশন করতে পারবো। আর কোনো কিছুকে প্রবলেম বলাটা ঠিক না। প্রবলেম মানে আমরা যেটা আমার কাছে সলিউশন নেই সেটাই প্রবলেম। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস, লাইফে এই চ্যালেঞ্জেস খুব দরকার আছে। যত চ্যালেঞ্জেস থাকবে তত লার্নিং বাড়ে আমাদের। এই লার্নিংটা করার জন্য আমাদের কি করতে হবে? বাচ্চাদেরকে সেটাই আমরা কোয়েশ্চেন আমি থামিয়ে দেবো। ও বড্ড বেশি প্রশ্ন করছি না, কোয়েশ্চেন করতে দিতে হবে, কোয়েশ্চেনের সাথে লার্নিং হবে। যত কোয়েশ্চেন হবে, এটা তো ওয়েপন, একটা টুল। জাস্ট এটা যেখানে কোয়েশ্চেন করা মানে একটা টুল থাকে কি, আপনি যদি রিড করেন মাটিটাকে যদি ধরেন, তাহলে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন ডিপ, তাহলে তো আপনি একটু ডিপে যাবেন। তার কোয়েশ্চেন যে টুল, এটা দিতে হবে বাচ্চাকে, সেটা আপনাকে থার্স্ট করতে হবে, তার থার্স্টটাকে আপনাকে দিতে হবে। এটা না হলে আপনি পারবেন না বাচ্চাটাকে ঠিকভাবে রাখতে হবে। তো এইগুলো আমাদের একটুখানি যদি একটু আমরা মাথায় রেখে নিজেদেরকে একটুখানি সেই জায়গাটায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় বাচ্চাদের হ্যান্ডেল করার আরও সুবিধা হবে। এবং আমরাও যেটা আমরা বলি না যে আমার মানসিক শান্তি নেই, কিছু ঠান্ডা মাথায় হবে, প্রবলেম হলো কিছু চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে আমরা এসেছি, এটাই আমাদের কাজ। খুব উইলিংলি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। যে যেমন তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করে নিলেই আমরা জিনিসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। অ্যাকসেপ্টেন্স নেই, এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের রাখতে হবে। অ্যাকসেপ্টেন্স রাখলেই এটা করতে হবে। একটা শিশু শব্দ এসেছে, ও তো কিচ্ছু নিয়ে আসেনি, আমি যেভাবে মোল্ড করবো তাই আমার মোল্ড করাটা যদি ভুল হয় তো ভুলই হবে, সেই কারণে এটা আমার রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই বিষয়ে আমি বলছি না। আর এটার জন্য আরেকটা বলি, বাচ্চাদেরকে একটু স্বপ্ন দেখান। মোবাইলটা যদি আমি চার্জে না বসাই কি হবে, একটু পরে ডেড হয়ে যাবে, জাস্ট ওটার আর কোনো ভ্যালু থাকবে না। তো ওটাকে আমাকে যদি চার্জ করা হয় আবার সেটা আমাকে কাজ দেবে। আমাদের বাচ্চাদেরও বুস্ট করতে হয়। সেটা কীভাবে? ওর সাথে একটা গোল দিতে হয়, গোল ফিক্স করতে হয়। আপনি বাড়িতে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন কি গোল আছে, খুব কম বাচ্চা বলতে পারে। গোলের ফিক্সেশনটা ছোট বয়সে করে দেয়, গোলটা কি তোমার? হ্যাঁ, কেউ কেউ শিখিয়ে দেয় আমার গোল আছে, আমাকে চাষ অনেকে জিজ্ঞাসা করি আমার গোল হচ্ছে ম্যাম আমি খুব বড় একটা বাড়ি করবো, অমুক গাড়ি কিনবো, অমুক করবো, আর অমুক প্রফেশনে থাকবো, এরকম একটা কথা। হ্যাঁ বলবে, এটা করার পরে কি, তারপরে কি? অ্যাকচুয়ালি সবাই আমরা দৌড়চ্ছি কিসের জন্য বলুন? তাই হ্যাপিনেস। সে যে যেভাবেই হোক আমরা হ্যাপি থাকতে চাই, হ্যাপিনেস। আর হ্যাপিনেসটাকে আমরা জীবনে কিন্তু সবসময় পোস্টপোন করি নিজেরাই। হ্যাপিনেসটা কিন্তু আমরা সহজে পাই না। হ্যাপিনেসটাকে আমরা পোস্টপোন করি নিজেরাই। কিরকম? একটা শিশুকে যদি জিজ্ঞাসা করেন বাবু তুমি কি পেলে হ্যাপি, কি করলে হ্যাপি হবে? আমি যখন পড়াশোনা করছি খুব ভালো রেজাল্ট করি তাহলে আমি খুব হ্যাপি হব। ক্লাস 10 দেওয়ার পর যদি এসে বাবু তুমি হ্যাপি, দাঁড়াও কি বলছো আন্টি, 12টা দিই ওটাই তো আসল, তারপর হ্যাপি হবো। 12 তো দিয়ে দিল, বাবু তুমি এবার হ্যাপি তো? না না, কোন কলেজে অ্যাডমিশন পাই দেখি, এবার সেটাই তো ব্যাপার, সেটা পাওয়ার পর এবার হ্যাপি বাবু। দাঁড়াও আন্টি, চাকরিটা পাই, আসল কাজটাই তো বাকি। আচ্ছা চাকরিও খুব একটা ভালো, তুমি এবার হ্যাপি? না দাঁড়াবো, এখন তো আসল লাইফটাই শুরু করে দিই, বিয়ে থাকা করে একটু ভালো পার্টনার পাই তবে হ্যাপি হবো। তো পার্টনারও পেলো, এবার হ্যাপি তো? দাঁড়াও বেবিও। তারপরেও যখন জিজ্ঞেস করা লাগবে আরে বাবা এখন তো সবচেয়ে বড় দায়িত্ব, এটাকে মানুষ করে তো। তাহলে হ্যাপি কখনোই আমরা হচ্ছি না, পোস্টপোন করছি হ্যাপিনেসটা। এই হ্যাপিনেসটাকে পোস্টপোন করছি, হ্যাপি প্রেজেন্ট করছি, হ্যাপি এই মুহূর্তে। আমি যে কথা বলছি এই যে মোমেন্টটা পা এখন চলে যাচ্ছে পাস পাস পাস, বাট এই যে মোমেন্টটা প্রেজেন্ট, এই প্রেজেন্ট মোমেন্টে যখনই মানুষ থাকে তখনই হ্যাপি, তখন মাথায় কিছু থাকে না, এই মোমেন্টে হ্যাপি। তো হ্যাপি থাকতে গেলে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হয়। এই প্রেজেন্ট মোমেন্টে থাকতে গেলে কি করতে হয়? কিছুটা শ্বাসের উপর ধ্যান দিতে হয়, একটু মেডিটেশন করলে ভালো, শ্বাসের ক্রিয়া করলে ভালো, যেটাতে আমরা তো মানুষ হ্যাপি হচ্ছে এই প্রেজেন্ট মোমেন্ট। তো সেটাকে আমরা ক্রমাগত পোস্টপোন করে আরেকটা কিছু। এইবার যদি গোল সেটিং যেটা বললাম যে গোল
গোলটা হতে পারে একটা বাড়ি, একটা গাড়ি, সেটা যখন পেয়ে গেলেন হ্যাপি। গোল প্রত্যেকটা মানুষের থাকা দরকার, কিন্তু তারপরে এটা টিচ করবে নিজের বাচ্চাকে অবশ্যই গোল আছে, যেন পারপাস থাকে জীবনে। গোল তো আমার একটা বাড়ি গাড়ি হতে পারে, পারপাসটা কি লাইফে ব্রড ভিউ। আমি বড় ডক্টর হতে পারি, ঠিক আছে, এটা আমার গোল হতে পারে, একটা বড় ডক্টর হতে, কিন্তু বড় ডক্টর হওয়ার পারপাস কি থাকে জীবনে? আমি একটা হসপিটাল তৈরি করবো যেখানে আর 5টা পেশেন্ট বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবে বা খুব কম পয়সায় ট্রিটমেন্ট নেবে। আমি একটা এমন কিছু করবো যেটা আমি সারা দেশ দুনিয়াতে সবার হেল্প করতে পারবো। আমি একটা বড় অরফানেজ হোম খুলবো, আমি একটা স্কুল করবো। এই পারপাসটা থাকতে পারবো, তো এই জায়গাতেই থাকবো, এই জায়গাতেই থাকবো, খাবো দাবো, ওটা করবো, চলে যাবো। পারপাস নেই, জীবনের আনন্দ নেই, হ্যাপিনেস নেই, তাই জন্যই নেই, পারপাস নেই তো আমাদের কাছে। আজকে টাটাও হয়েছে, আমারই ওদের পারপাস আছে বড় ছোট, তা আমাদের সেটা হতে হবে। যারাই বড় মানুষ হয়েছে তাদের জীবনে একটা পারপাস। এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন, কিন্তু স্যালারি পয়সাটাও নিতেন না। তো এইরকম পারপাস থাকতে হবে জীবনে, এবং এই পারপাসটা যদি আমাদের বাচ্চাদের ছোট থেকে আমরা দিতে পারি, একটা সময় না একটা সময় আমরা সেই জায়গাটা পেতে পারবো, যেটা আশা করছি, যেটা আমরা ভুলে যাই, বাচ্চাদের দিকে ভুলে যাই। এই ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা ওয়াকে বাধা নিয়মে পেয়ে দিই, তো কখনোই সেটা করা উচিত না। আপনি বেটার কিছু পেতে চাইছেন। একটা জায়গায় প্রশ্ন করা হয়েছিল, একটা পেপারে আমি লেখা পেয়েছিলাম যে আচ্ছা এখন তো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার এসব হচ্ছে, আর রবীন্দ্রনাথ কেন হয় না? আমাদের তো আর রবীন্দ্রনাথ জন্মায় না, সেভাবে আরে আমরা রবীন্দ্রনাথ হতে দেবো, ওই জায়গাটায় যেতে দেবো, তারা এই গলা টিপে মেরে ফেলবো। রবীন্দ্রনাথ হবে, বইপত্র ফুটিয়ে স্কুল যাবে না, বাড়ি বসে পড়াশোনা করবে, তাকে মেরে ফেলবো। তো আমরা সেই স্কুলটাই দিই না, সেই জন্যই হয় না।